বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব। ফৌজদারি কার্যবিধি আইনের আজকে পড়ব 15তম অধ্যায়ের শেষাংশ। আবার একটু বলে রাখি, যাদেরকে পরীক্ষার কথা বারবার বলি পরীক্ষা দিচ্ছেন না, দয়া করে আমি একটা প্রশ্নের উত্তর ইতিমধ্যে লিখে আপনাদেরকে দিয়েছি পিডিএফ আকারে, ওইটা একটু দয়া করে ডাউনলোড করে সবাই লিখবেন। কষ্ট হলেও পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। দেখে দেখেও যদি লিখেন তথাপিও 5টা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন ফৌজদারি কার্যবিধি আইনের পড়ব 195 ধারা। 195 খেয়াল করি, 195 ধারা আমরা দেখবো ইতিমধ্যে যখন 42 ধারা পড়ি তখন কিন্তু বলেছিলাম সরকারি কর্মচারী কর্তৃক আইন সঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ তিনি নিজেই করতে হবে, অন্য কেউ করতে পারবেন না। বলেছিলাম কিনা যে 42 ধারা অনুযায়ী জনসাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন। যদি সাহায্য না করেন সেক্ষেত্রে সাহায্য যেন যে করলো না তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হবে, যাকে সাহায্য করেন নাই তিনি। তাহলে সরকারি কর্মচারী যে ক্ষেত্রে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট উল্লিখিত অভিযোগ দাখিল করবেন, সেক্ষেত্রে জনসাধারণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে 187 ধারায়। আমরা পড়েছি না? তাহলে আমরা আজকে দেখবো 195 ধারায় সরকারি কর্মচারী কর্তৃক আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ। সরকারি কর্মচারী কর্তৃক আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ সরকারি কর্মচারী নিজে অথবা তার অধীনস্থ যে থাকেন তিনি লিখিত অভিযোগ করলেই কেবল উল্লিখিত অভিযোগ আমলে নিবেন আদালত। 195 ধারায় মনে রাখবেন, সবার জ্ঞাতার্থে একটু বলে রাখি, আজকে ধারা পড়বো 195 থেকে 199 খ পর্যন্ত, একটু বেশি। তথাপি একটু বলে রাখি আপনাদের, এই প্রত্যেকটা ধারার বিবেচ্য বিষয় হলো যে অপরাধ আমলে গ্রহণ করবেন আদালত। অপরাধ আমলে গ্রহণ করবেন আদালত। তো কখন কিভাবে গ্রহণ করতে পারেন, কখন কিভাবে গ্রহণ করতে পারেন আমরা দেখব। অপরাধ আমলে গ্রহণ করবেন আদালত, যা আমরা দেখতে পাই 195 ধারায়। আদালত তখনই গ্রহণ করবেন যখন কর্তৃত্ব অবমাননার অভিযোগ, যখন কর্তৃত্ব অবমাননার অভিযোগ করবেন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অথবা তার অধীনস্থ। বোঝা গেল 195 ধারায়। তাহলে সরকারি কর্মচারী কর্তৃক আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ সরকারি কর্মচারী নিজে করতে হবে অথবা তার আইনগত যে প্রতিনিধি অধীনস্থ অফিসার থাকবেন তিনি করবেন 195 ধারায়। দেন আমরা দেখবো 196, একটু আমরা দণ্ডবিধি দিয়ে খেয়াল করবেন, কনসেন্ট্রেট প্লিজ। দণ্ডবিধি আমরা দেখবো পেনাল কোডের 121 থেকে 130। 121 থেকে 130 ধারা পর্যালোচনা আমরা দেখতে পাই রাষ্ট্র বিরোধী অপরাধ। রাষ্ট্র বিরোধী অপরাধ, এই রাষ্ট্র বিরোধী অপরাধের বিষয়ে কারো বিরুদ্ধে যদি রাষ্ট্র বিরোধী অপরাধ আমলে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কে অভিযোগ দাখিল করতে হবে আমরা দেখব। রাষ্ট্র বিরোধী অপরাধের অভিযোগ আদালত তখনই আমলে নেবেন যখন সরকার অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আবেদন করেন। তাহলে সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কারো আবেদনে রাষ্ট্রবিরোধী অভিযোগ অপরাধ আমলে গ্রহণ করবেন না আদালত। তাহলে 195 ধারায় পড়লাম, সরকারি কর্মচারী অথবা তার অধীনস্থ কর্মচারীর লিখিত রিপোর্ট ব্যতীত অপরাধ আমলে গ্রহণ করবেন না আদালত। 196 ধারায় পড়লাম, রাষ্ট্রবিরোধী যে অভিযোগ সে অভিযোগ সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অফিসারের নালিশ ব্যতীত আমলে গ্রহণ করবেন না আদালত। এছাড়া আমরা দেখবো 196 ক, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, গত পরীক্ষাতে কিন্তু 196 ক থেকে প্রশ্ন আসছিল। সো আমরা একটু ডিপলি খেয়াল করব বিষয়টা। 196 কতে আমরা দেখতে পাই অপরাধজনক ষড়যন্ত্রের অভিযোগ। একটু খেয়াল করি পেনাল কোড 120 ক, 120 খ। 120 ক, 120 খ, অপরাধজনক ষড়যন্ত্র করতে হলে কতজন লাগে? 2 বা ততোধিক। কতজন লাগবে? অপরাধজনক ষড়যন্ত্র 2 জন লাগবে। অপরাধজনক ষড়যন্ত্রের বিষয়ে আমরা দেখতে পাবো 120 ক। এই অপরাধজনক ষড়যন্ত্রের বিষয়ে আমরা দেখতে পাই অপরাধজনক ষড়যন্ত্রের কোন অভিযোগ আমলে গ্রহণ করতে হলে সেক্ষেত্রেও আমরা দেখব ন্যূনতম সুনির্দিষ্ট ব্যক্তির আবেদন ব্যতীত বা লিখিত রিপোর্ট ব্যতীত আমলে নিবেন না আদালত। তাহলে দণ্ডবিধি আইনের 120 খ,
অনুযায়ী অপরাধজনক ষড়যন্ত্রের যে অভিযোগ, সে অভিযোগ সুনির্দিষ্ট পদবীর অফিসার লাগবে, এছাড়া আমলে গ্রহণ করবেন না আদালত। 196 ক। তাহলে 196 আমরা দেখতে পেলাম রাষ্ট্রবিরোধী অভিযোগ, আর 196 কতে আমরা দেখতে পেলাম অপরাধজনক ষড়যন্ত্রের অভিযোগ। তাহলে রাষ্ট্রবিরোধী অভিযোগ হোক আর অপরাধজনক ষড়যন্ত্রের অভিযোগই হোক, দুইটার ক্ষেত্রে আমলে নেওয়ার বিষয়ে আমরা দেখতে পাই বাধ্যবাধকতা বলা আছে সরকার বা সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি। সরকার বা সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি ব্যতীত অন্য কারো আবেদনে উল্লিখিত অভিযোগ আমলে নিবেন না আদালত। এখন আমরা দেখব এই অপরাধ আমলে নেওয়ার জন্য ক্ষমতাবান কে। আমরা দেখব রাষ্ট্রবিরোধী যে অপরাধ আর হচ্ছে অপরাধজনক ষড়যন্ত্রের যে অপরাধ, এই দুইটা অপরাধের যে অভিযোগ আমলে নিতে ক্ষমতাবান জেলা ম্যাজিস্ট্রেট। কে নিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জেলা ম্যাজিস্ট্রেট এর আগে ছিল জেলা ম্যাজিস্ট্রেট, যেহেতু আইনটা অনেক আগের, সেটা এখন আমরা দেখতে পাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কেউ আমলে নিতে পারবেন না, এবং তদন্তের জন্য নির্দেশ দিবেন ইন্সপেক্টর পদের কর্মকর্তাকে, ন্যূনতম ইন্সপেক্টর পদের কর্মকর্তাকে। আপনারা একটু ফৌজদারি কার্যবিধি আইনের যখন সর্বশেষ করব আমরা, 561 ধারায় বলা আছে স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের অভিযোগ আমলে নিবেন এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং উল্লিখিত অভিযোগ তদন্তের জন্য নির্দেশ দিবেন ন্যূনতম ইন্সপেক্টর পদে কর্মকর্তাকে। তাহলে আমরা কয়টা ধারা পেলাম? দুইটা ধারা পেলাম, যে দুইটা ধারায় বলা আছে তদন্ত করবেন ইন্সপেক্টর এবং আমলে নিবেন চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অভিযোগ কি কি? রাষ্ট্রবিরোধী অভিযোগ এবং অপরাধজনক ষড়যন্ত্রের অভিযোগ এবং স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের অভিযোগ। তাহলে এই দুইটা বিষয় আমলে নিবেন জেলা ম্যাজিস্ট্রেট, যা আমরা বলতেছি চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং উল্লিখিত অপরাধ তদন্তের জন্য অনুসন্ধানের জন্য নির্দেশ দিবেন ন্যূনতম ইন্সপেক্টর পদের কর্মকর্তাকে। তাহলে 195 পেলাম সরকারি কর্মচারী কর্তৃক আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ সরকারি কর্মচারীকেই করতে হবে 195। 196 বললাম রাষ্ট্র বিরোধী অপরাধের যে অভিযোগ, রাষ্ট্র বিরোধী অপরাধের অভিযোগ সরকার অথবা সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি করতে হবে। 196 কত আমরা পেলাম অপরাধজনক ষড়যন্ত্রের অভিযোগ, সেটাও সরকার অথবা সরকার কর্তৃক সুনির্দিষ্ট ব্যক্তি ব্যতীত কেউ অপরাধের অভিযোগ দাখিল করবেন না এবং আদালত অপরাধ আমলে নিবেন না। এক্ষেত্রে অপরাধ আমলে নিতে পারেন 196 খ ধারা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারা আমলে নিতে পারেন এবং তদন্তের জন্য নির্দেশ দেন ন্যূনতম ইন্সপেক্টর পদের কর্মকর্তাকে। 196 খ। এখন আমরা দেখবো 197। খেয়াল করি 197। গতদিন আপনাদের প্রশ্ন করেছিলাম যে সরকারের অনুমতি ব্যতীত 197 ধারায় কয় শ্রেণীর ব্যক্তির অভিযোগের বিষয়ে বলা আছে। আমরা দেখবো 197 ধারায় বিচারক অথবা সরকারি কর্মচারী, দুই শ্রেণী। কয় শ্রেণী? দুই শ্রেণী, বিচারক অথবা সরকারি কর্মচারী। তাদের বিরুদ্ধে আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ আমলে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকারের পূর্বানুমতি লাগবে। সরকারের পূর্বানুমতি ব্যতীত বিচারক অথবা সরকারি কর্মচারীর বিরুদ্ধে আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ আমলে নিবেন না আদালত 197 ধারায়। তাহলে 197 ধারায় দুই শ্রেণীর ব্যক্তি বলছে, এক হচ্ছে সরকারি কর্মচারী আর এক হচ্ছে বিচারক। এই দুই শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে যদি আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ উঠে, সেক্ষেত্রে আমলে নিতে হলে অবশ্যই সরকারের পূর্বানুমতি লাগবে। এখন আমরা দেখবো 198 ধারা। একটু খেয়াল করি 198 ধারা পড়তে হলে আমাদেরও একটু দণ্ডবিধির দিকে তাকাইতে হবে। দণ্ডবিধি আইনে 493 থেকে 496 ধারা, দণ্ডবিধি আইনে 493 থেকে 496 ধারা। আমরা খেয়াল করি চুক্তি মানহানি বিবাহ সম্পর্কিত অভিযোগ। আপনাদের মনে আছে কিনা বা পড়েছেন অবশ্যই, বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিবাহ করা, স্বামী অথবা স্ত্রী জীবিত আছেন তথাপিও দ্বিতীয় বিবাহ করা না জানিয়ে। এছাড়া আমরা জেনেছি যে বিবাহ আইনসঙ্গত নয়, প্রতারণামূলক বিবাহ অথবা বিবাহের প্রলোভন দেখিয়ে সহবাস করা। উল্লিখিত অপরাধের অভিযোগ করবেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
তাহলে 493 থেকে 496 ধারার যে অপরাধ, উল্লিখিত অপরাধের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ব্যতীত অন্য কেউ উল্লিখিত অপরাধের অভিযোগ করলে উল্লিখিত অভিযোগ আমলে গ্রহণ করবেন না আদালত 198 ধারায়। তাহলে 493 থেকে 496 ধারায় অবশ্যই ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমরা দেখতে পাই অভিযোগ আমলে গ্রহণ করার জন্য আবেদন করতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ভিন্ন অন্য কেউ আবেদন করতে পারবে না 198। সেম থিংস আমরা 199 ধারায় দেখব। 199, 497, 498 দণ্ডবিধি আইনের ব্যভিচার এবং বিবাহিত স্ত্রীলোককে ফুসলাইয়া নিয়ে যাওয়ার অভিযোগ। ব্যভিচার এবং বিবাহিত স্ত্রীলোককে ফুসলাইয়া নিয়ে যাওয়ার অভিযোগ, এই দুইটা অভিযোগ আমলে নেবেন কে? আমরা দেখতে পাই আমলে নিতে হলে অবশ্যই এক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করতে হবে। ওখানে বলেছিলাম স্ত্রীকে জীবদ্দশায় অন্য বিয়ে করা, প্রতারণামূলক বিবাহ। এক্ষেত্রে আমরা দেখব যে ব্যভিচারিণীর যে স্বামী অথবা কোনো ব্যক্তির স্ত্রীকে ফুসলাইয়া নিয়ে গেল সংশ্লিষ্ট ব্যক্তি, অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা জানি 198 ধারায় হচ্ছে ক্ষতিগ্রস্ত স্ত্রীলোক আবেদন করবেন, 199 ধারায় হচ্ছে ক্ষতিগ্রস্ত পুরুষ লোক আবেদন করবেন। যার স্ত্রী ব্যভিচারে লিপ্ত তার স্বামী ক্ষতিগ্রস্ত, যার স্ত্রীকে ফুসলাইয়া নিয়ে যাওয়া হলো সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুরুষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত। তাহলে 198 ধারায় ক্ষতিগ্রস্ত নারী আবেদন করবেন, 199 ধারায় ক্ষতিগ্রস্ত পুরুষ আবেদন করবেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই ক্ষতিগ্রস্ত নারী অথবা পুরুষ 198, 199। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত স্ত্রী অথবা পুরুষ প্রত্যেকেই যদি 18 বছরের নিচে হয়ে থাকে, পাগল হয়ে থাকে, উন্মাদ হয়ে থাকে অথবা তার আইনগত অভিভাবক, তিনি যার কাছে আছেন তার আইনগত অভিভাবক, তারা উল্লিখিত অভিযোগ আমলে গ্রহণের জন্য অভিযোগ দাখিল করতে পারেন। ধরেন কোন ব্যক্তি বিদেশে চলে গেল, তার স্ত্রী ব্যভিচার করলো, সেক্ষেত্রে তার পক্ষে কে অভিযোগ করবেন? অবশ্যই ওই ছেলের পিতামাতা। আবার এমন কোন ছেলের বিষয়ে আমরা দেখতে পাই 18 বছরের কম অথবা পাগল, ওই ছেলের স্ত্রী ব্যভিচার করলো, সেক্ষেত্রে তার পক্ষে তার আইনগত অভিভাবক মামলা করার জন্য অভিযোগ দাখিল করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই 199 ক ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনগত অভিভাবক আবেদন করতে পারে ক্ষেত্রমতে। কোন ক্ষেত্রে? যদি সংশ্লিষ্ট ব্যক্তি 18 বছরের কম বয়স্ক হয়, পাগল হয় অথবা সরকারি কর্তৃপক্ষ হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 199 ক ধারা মোতাবেক তার আইনগত প্রতিনিধি অভিযোগ দাখিল করতে পারে। তাহলে সরকারি কর্তৃপক্ষ যদি হয়ে থাকে সেক্ষেত্রে তিনি না আসতে পারলে তার আইনগত যে অভিভাবক তিনি অভিযোগ দাখিল করতে পারেন। এক্ষেত্রে আমরা প্রথমে জেনেছি 198 ধারায় যিনি ক্ষতিগ্রস্ত নারী অভিযোগ দাখিল করবেন, 199 ধারায় ক্ষতিগ্রস্ত পুরুষ অভিযোগ দাখিল করবেন। 199 ক ধারায় নারী পুরুষ তাদের যে আইনগত প্রতিনিধি তিনারা করতে পারেন যদি ক্ষতিগ্রস্ত নারী বা পুরুষ 18 বছরের কম হয়, পাগল হয় অথবা সরকারি কর্তৃপক্ষের সরকারি কর্মচারী হয়ে থাকেন, সেক্ষেত্রে তার আইনগত প্রতিনিধিকে অভিযোগ দাখিলের নির্দেশ দিতে পারেন। 199 ক। সর্বোপরি আমরা 199 খতে দেখব সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত আছেন তারা যদি অভিযোগ দাখিল করতে না পারেন অথবা না আসতে পারেন, সেক্ষেত্রে প্রপার চ্যানেলে তিনি একটা ক্ষমতাপত্র দিবেন যে আমার পক্ষে আমার পিতা অভিযোগ দাখিল করবেন। উল্লিখিত ক্ষমতাপত্রটি আদালতে গ্রহণযোগ্য হবে 199 খ ধারা মোতাবেক। মূলত আমরা জেনে রাখবো 199 খ হচ্ছে সশস্ত্র বাহিনীর বিষয়ে বলা আছে, 199 ক হচ্ছে 198, 199 ধারায় যে অভিযোগ দাখিল করার কথা তার আইনগত প্রতিনিধি অভিযোগ দাখিল করতে পারবে। 199 ধারা হচ্ছে ক্ষতিগ্রস্ত পুরুষ লোক অভিযোগ দাখিল করবে, 198 ধারা হচ্ছে ক্ষতিগ্রস্ত নারী অভিযোগ দাখিল করবে। 197 আমরা দেখতে পাই সরকার অথবা সরকারের পূর্বানুমতি ব্যতীত বিচারক এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ দাখিল করতে পারবে না। 196 খতে আমরা দেখতে পেলাম জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত, আমরা দেখতে পাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করতে ক্ষমতাবান,
রাষ্ট্রবিরোধী অপরাধ এবং অপরাধজনক ষড়যন্ত্রের অপরাধ। এক্ষেত্রে আমলে নিতে পারেন তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তবে তদন্তের জন্য নির্দেশ দিবেন ইন্সপেক্টর পদে নিম্নে নহে। আর আমরা 195 পেলাম সরকারি কর্মচারী কর্তৃক আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ সংশ্লিষ্ট সরকারি কর্মচারীকে করতে হবে অথবা তার অধীনস্থকে দ্বারা করাইতে হবে লিখিত অভিযোগ। তাহলে আমরা আজকে অনেকগুলো ধারা পড়লাম, আবার একটু খেয়াল করি যা যা পড়েছি সবার জ্ঞাতার্থে এক লাইন করে একটু জেনে রাখবো সবাই। সরকারি কর্মচারী কর্তৃক আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ সরকারি কর্মচারী নিজেই করতে হবে 195। 196 ধারায় রাষ্ট্রবিরোধী যে অভিযোগ দণ্ডবিধি আইনের 121 থেকে 130 সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অফিসার করতে হবে, না হলে আমলে নেওয়া যাবে না 196। 196 কতে আমরা দেখতে পাই অপরাধজনক ষড়যন্ত্রের অভিযোগ, সেক্ষেত্রেও সুনির্দিষ্ট ব্যক্তির আবেদন ব্যতীত অপরাধ আমলে নিবেন না আদালত 196 ক। 196 খতে আমরা দেখতে পাই উল্লিখিত অভিযোগ রাষ্ট্রবিরোধী এবং অপরাধজনক ষড়যন্ত্র অভিযোগ আমলে নেবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তদন্তের জন্য নির্দেশ দিবেন ন্যূনতম ইন্সপেক্টর পদে নিম্নে নহে 196 খ। সরকার অথবা সরকারের পূর্বানুমতি ব্যতীত বিচারক এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার অভিযোগ আমলে নিবেন না আদালত 197। দণ্ডবিধি আইনে 493 থেকে 496 ধারার যে অপরাধ চুক্তি, মানহানি, বিবাহ সম্পর্কিত অপরাধ আমলে নেওয়ার জন্য আমরা দেখতে পাই সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত নারী আবেদন করতে হবে 198। 497, 498 ধারায় দণ্ডবিধি আইনের যে অপরাধ উল্লিখিত অপরাধে ব্যভিচার এবং বিবাহিত স্ত্রী লোককে ফুসলাইয়া নিয়ে যাওয়ার অভিযোগ সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত পুরুষ লোককে করতে হবে 199। 198, 199 ধারার অভিযোগ যা যিনি করার কথা তিনি ব্যতীত তার আইনসঙ্গত প্রতিনিধি বা আইনসঙ্গত অভিভাবক করতে পারেন যদি সংশ্লিষ্ট ব্যক্তির বয়স 18 বছরের কম হয়, পাগল হয়, সরকারি কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয় 199 ক। আর সশস্ত্র বাহিনী উল্লিখিত ব্যক্তি যদি সশস্ত্র বাহিনীর কোন সদস্য হয় যিনি ছুটিতে গমন করতে পারতেছেন না, সেক্ষেত্রে তিনি প্রপার চ্যানেল অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি কাউকে ক্ষমতাপত্র প্রদান করেন সে ক্ষমতাপত্র আদালতে সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে 199 খ। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে 15তম অধ্যায় সম্পন্ন করলাম। আগামীকালকে আমরা 16তম অধ্যায়ে যাব, প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আসসালামু আলাইকুম।